লোড হচ্ছে। জি ভাই, এবার দেখা যাচ্ছে। ইয়েস যে দেখা ভাইয়া, যাচ্ছে। এখন যায়। এবার দেখা যাচ্ছে। ওকে, জি ভাই। ইয়েস ভাইয়া। ঠিক আছে। সো ভাইয়া, তোমরা যারা ক্লাসে এখন প্রেজেন্ট আছো, সবাই নিয়ম কানুন ওরিয়েন্টেশন ক্লাস দেখে নিতে হবে এবং হচ্ছে ভোকাবুলারি ফার্স্ট ক্লাসটা দেখে নিতে হবে। এই ব্যাপারগুলোতে ক্লিয়ার? ইয়েস ভাইয়া, ক্লিয়ার। জি ভাই। জি ভাই, রিফান্ড ক্লিয়ার। পলিসি ক্লিয়ার। ক্লিয়ার? তোমার জি ভাই। ইরেগুলারিটি রিফান্ড পলিসি কভার করে না, এই ব্যাপারগুলো ক্লিয়ার? ইয়েস ইয়েস ভাইয়া। ভাই। জি ভাইয়া। ওকে, ফাইন, তাহলে চলো ম্যাথমেটিক্স শুরু করি। একদম স্লো আগাবো। আমি আজকের ক্লাসে ধরে নিচ্ছি তোমরা ম্যাথ কিছুই পারো না, একদম অ্যাবসলিউটলি জিরো। তুমি শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ পারো, এর বাইরে তুমি কিছুই পারো না। ঠিক আছে? অ্যাজ ইফ তুমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছো। ক্লাস 5 পর্যন্ত ম্যাথমেটিক্স এর খুবই বেসিক জিনিসপত্র থাকে, হ্যাঁ? ওকে, ফাইন। তাহলে দেখো আমরা কি কি পড়াশোনা করবো। আমরা প্রথম কিছুদিন ক্লাস 6 থেকে 10 এর বই পড়বো। ঠিক আছে? এখানে আমরা কি কি পড়বো, তোমরা যা কেউ কি ইংলিশ মিডিয়ামের আছো, আমরা ইংলিশ বাংলা দুইটাই ফলো করবো। কেউ ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনের থাকলে আমাকে বলো, এমন কেউ আছো? ওকে, যদি না থাকে তাহলে আপাতত শুধু বাংলাতেই কন্টিনিউ করব। ওকে, খেয়াল করো। হ্যাঁ, বাস্তব সংখ্যা নামে একটা চ্যাপ্টার আমরা পাবো, যেখান থেকে আইবিএ তে প্রচুর প্রশ্ন আসে, চাকরি বাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, হ্যাঁ? এটা ওখানে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নাম্বার সিস্টেম। তোমরা যখন আইবি এর গাইড বা অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো দেখবে, সেটার নাম হচ্ছে নাম্বার সিস্টেম। ওকে, জি ভাই। এরপরে খুবই হুম। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, বর্গমূল। ঠিক আছে? স্কোয়ার রুট এটাকে বলে। এটা আমরা নর্মালি ক্যালকুলেটারে বের করি, যেহেতু আইবি এর পরীক্ষায় ক্যালকুলেটর নাই, আমরা কিছু মার্কস মুখস্থ রাখবো, কিছু মান। √2 এর মান আমরা মুখস্থ রাখবো, √3 এর মান মুখস্থ রাখবো, বাট এর পাশাপাশিও আমাকে হাতে কলমে কিছু স্কোয়ার রুট বের করা শিখতে হবে। ঠিক আছে? যেটা ক্যালকুলেশন জি করে ভাই। কিভাবে বের করে। বুঝতে পারছো? তো এই জায়গাটা আমাদের এটা লাগবে। ওকে, জি ভাই। আচ্ছা। তারপরে খেয়াল করো, লসাগু গসাগু। ওকে, লসাগু গসাগু খুবই কমন একটা টপিক। তোমরা হয়তো এখন যদি ভুলেও গিয়ে থাকো, বা ছোটবেলায় পড়ছো, সো ইজিলি পড়াইলেই পারবা। লসাগু গসাগু থেকে সরাসরি কখনো প্রশ্ন আসে না, কিন্তু অনেক ক্যালকুলেশনের মধ্যে এটা লাগে। ক্লিয়ার? প্রচুর ক্যালকুলেশনে লাগবে। জি ভাই। দেখবা, আমরা হয়তো অন্য একটা অঙ্ক করতে যাচ্ছি, তার মধ্যে এটা লাগতেছে। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে যাচ্ছি, তার মধ্যে এটা লাগতেছে। ঠিক আছে? তো এটা ডিরেক্টলি হয়তো লাগবে না, বাট এটাতে আমাদের খুবই এক্সপার্ট হইতে হবে, হ্যাঁ? এরপরে আসে জি ঐকিক ভাই। নিয়ম। আমরা এই একটা টপিকে গ্রুপ 1-এ 3 দিন ক্লাস করছি। ঠিক আছে? ঐকিক নিয়মের। তোমাদের এখানেও আমরা সবচেয়ে বেশি সময় ব্যয় করবো ঐকিক নিয়ম টপিকটাতে। ঠিক আছে? এই বেসিক পার্টে। কেন? আমরা আইবিএর পরীক্ষায় যত প্রশ্ন পাবো, তার মধ্যে কম পক্ষে 5টা প্রশ্ন আসবে ঐকিক নিয়ম থেকে। এবং চাকরি বাকরির পরীক্ষা আমরা যেসব প্রশ্ন পাই, এগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট নামে বিভিন্ন চ্যাপ্টারে থাকে। তোমরা বাজারে যে বইগুলো ফলো করো, বাট বিলিভ মি, এগুলো সব হচ্ছে একটা চ্যাপ্টারের অঙ্ক, ঐকিক নিয়ম। যেমন আমি যে তোমাদেরকে বলি, তোমরা দেখবা নদী নৌকার অঙ্ক, এই নামে তোমরা হয়তো শুনছো। তারপরে তোমরা হয়তো জি জি। শুনছো যে ট্রেন চলাচলের অঙ্ক, ট্রেন। তারপরে তোমরা হয়তো জি শুনছো যে ভাই। একসাথে অনেকগুলা মানুষ কাজ করে, ওয়ার্ক, হ্যাঁ, 2 দিন ওয়ার্ক চলে অ্যাবিলিটি। যায়। চৌবাচ্চার অঙ্ক। চৌবাচ্চার অঙ্ক। এগুলো ভাইয়া সব হচ্ছে ঐকিক নিয়মের আন্ডারে। কিন্তু যেহেতু আলাদা করে একটা সিচুয়েশন, বইগুলা করছে কি সিচুয়েশন অনুযায়ী চ্যাপ্টারের নাম দিয়ে ফেলছে। ওয়ার আমরা সেভাবে শিখবো না। আমরা সিচুয়েশন গুলাকে কনসিডার করব, যে রিয়েল লাইফের যে কোনো সিচুয়েশন এটা হইতে পারে, ঐকিক নিয়ম কখন ইউজ করে। আমরা একদম ঐকিক নিয়মের বেসিকে ঢুকে যাবো, একদম বেসিকে ঢুকে যাবো। ঠিক আছে? যে আসলে এটা আমার রিয়েল লাইফে কোথায় কোথায় লাগে। দেন অনুপাত সমানুপাত শতকরা লাভ ক্ষতি, এগুলা সব আসলে ঐকিক নিয়মের একটু ভ্যারিয়েশন। ওই স্লাইটলি লেজ যোগ করলে বা মাথা যোগ করলে এরপর ঐকিক নিয়ম। লাভ ক্ষতির 100% অঙ্ক 2 বা 3 লাইনের পরে ঐকিক নিয়ম। বুঝতে পারছো? তো আমরা এই জিনিসগুলো দেখবো, এগুলা একদম সিমিলার, বাট সরল আর যৌগিক মুনাফা এটা একটু ডিফারেন্ট টপিক হবে। ঠিক আছে? এটা একটু ডিফারেন্ট টপিক হবে, বাট এই ঐকিক নিয়ম থেকে শুরু করে এই যে লাভ ক্ষতি পর্যন্ত, এই অংশ এতটুকু যদি আমরা খুব ভালো মতো করি, এই স্ক্রিনে যা দেখতে পাচ্ছি করি, আমাদের আইবিএ বা চাকরি বাকরির পরীক্ষার, বুঝতে পারছো? ভাই, কথাটা বোঝা যায়নি। ভাই, আচ্ছা, কথা কেমন কেটে আসলো। ওকে ওকে, ঠিক আছে, শোনো। বললাম, আমাদের স্ক্রিনে এখন যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এই যে এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, কি কি দেখতে পাচ্ছ? এই যে ধরো, বাস্তব সংখ্যা থেকে শুরু করে লাভ ক্ষতি। ঠিক আছে? এই জি এতটুকু ভাই। জিনিস, এতটুকু জিনিস যদি আমরা খুব ভালো মতো শিখতে পারি, ঠিক আছে, বাস্তব সংখ্যা থেকে শুরু করে এই এতটুকু জিনিস, আমরা যদি এতটুকু জিনিস খুব ভালো মতো শিখতে পারি, আমরা চাকরি বাকরির পরীক্ষা বা আইবি এর পরীক্ষার অলমোস্ট অলমোস্ট 90% টপিক আমাদের কাভার হয়ে যাবে। আইবি এর পরীক্ষা, চাকরির পরীক্ষা 70% কাভার হবে। ঠিক আছে? জি আইবি এর ভাই। পরীক্ষা 90% সিলেবাস কাভার হয়ে যাবে। আর যদি পরীক্ষার প্রশ্নের হিসাবেও বলি, তাতেও ধরো অ্যাটলিস্ট 60% কাভার হয়ে যাবে। সিলেবাস বলতেছে এই জন্য যে কতখানি পড়া বাকি থাকে এই হিসাবে। এর পরের পড়াগুলো সহজ ছোট। আর
পরীক্ষার প্রশ্ন যদি বলি, আইবিএ চান্স পাওয়ার জন্য যে কয়টা ম্যাথ পারতে হয় তা এতটুকু থেকেই যথেষ্ট চান্স পাওয়ার জন্য। ঠিক আছে, এতটুকু হইলেই হবে। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমাদের জ্যামিতি বর্ণনের জিনিসগুলো পড়তে হবে, কারণ এখান থেকে সব হয়তো পরীক্ষার সময় পারবো না, তাই না? ঠিক আছে, তো আমরা ওগুলো পড়বো। তো আমি কি তোমাদেরকে এই ক্লাস 6 থেকে 10 বইয়ের এই টোটাল ইম্পর্টেন্সটা বুঝাতে পারতেছি যে এটা কেন বেসিকে এত বেশি মনোযোগ দিব? Yes, ভাইয়া। জি ভাই। ইয়েস তুমি ভাইয়া। আগে জি ম্যাথ বুঝতে পড়ছো পারছি। কি পড়ো না এটা আমার মাথা ব্যথাই না। ঠিক আছে, তো এই জি ভাই। জায়গাটা একটা ভাইয়া। স্ক্রিনশট নিয়ে রেখে দাও, জি ভাইয়া। এটা একটা স্ক্রিনশট নাও। ম্যাথ নিয়ে এমনি অনেক ডিপ্রেশন ছিল ভাইয়া, আপনি যেটা দেখালেন অনেকটা ইজি লাগতেছে। এত ইজি না মামা, এগুলো দেখা সবারই সুন্দর মনে হয়। ঠিক আছে, কথা কইতে গেলে 2 দিন কথা কইলে তারপর বুঝবা কত জানে কত জানে। ঠিক আছে, বাট ইটস গুড যে তুমি হোপফুল হচ্ছ। ঠিক আছে, দ্যাটস গুড। ওকে, স্ক্রিনশট নিছো? শোনো, জি ম্যাথ ভাই। উইল বি জি ফান ভাই। ফর জি ভাইয়া। ম্যাথ উইল বি ফান। তোমরা ম্যাথ মজায় মজায় করতে পারবা, ঠিক আছে, চিন্তাই করো না, বললাম তো, একদম চিন্তা করো না। বাট তোমাকে একটা মাত্র জায়গায় গিয়ে সমস্যা ফিল করবা, সেটা কি বলো তো? সময় দিতে হবে। ক্লিয়ার? ওকে, জি ঠিক আছে, ভাই। Yes, ভাইয়া। সময় দিতে হবে। ওকে, চলো তাহলে এবারে যাই, চ্যাপ্টার 1 থেকে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, বাস্তব সংখ্যা। ওকে, আজকে আমরা খুব অল্প একটু পড়বো, এবং বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা আমরা প্রায় 2 দিন সময় ব্যয় করবো। হ্যাঁ, আচ্ছা দেখো, তোমাদের প্রথম কাজ হচ্ছে ভাই, তুমি যখন এরকম একটা পিডিএফ আমি তোমাদেরকে দিব, তুমি পড়া শুরু করবে এই জায়গা থেকে, অধ্যায় 1। বুঝতে পারছো? হ্যাঁ, তারপর পড়বা বাস্তব সংখ্যা, তারপর এটা পড়বা যে ব্রাকেট রিয়েল নাম্বারস। তাহলে বাস্তব সংখ্যার ইংরেজি কি বলো? রিয়েল Real নাম্বার। numbers. রিয়েল নাম্বার। প্রথমত যখন আমরা ম্যাথ শিখবো তখন তুমি ইংলিশ নিয়ে চিন্তাই করার দরকার নেই, আপাতত অঙ্কটাই শেখো। আমরা এরপরে ইংলিশ রিডিং হ্যাবিট ডেভেলপ করতে করতে এগুলা ডেভেলপ করব। ঠিক আছে, সো এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। বাস্তব সংখ্যার পরে আমরা চলে যাব ডেফিনেশনে, যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস, স্বাভাবিক সংখ্যা। সো এইটাই যদি করি তাহলে আর এই অধ্যায় 1 পড়ার তো কোনো দরকার ছিল না, একবার এই জায়গা থেকে শুরু করতে পারতাম। So এইগুলো করা যাবে না, যেটা করতে হবে একদম এখানে আসতে হবে। সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি। ভাই বুঝতে পারছি? Yes, হ্যাঁ, জি ভাই। ভাইয়া। জি ভাই। তোমাকে লিটারালি ইচ এন্ড এভরি ওয়ার্ড পড়তে হবে। কেন পড়তে হবে এবার বলি, শোনো। পড়াশোনা না একটা হলিস্টিক প্রসেস। হ্যাঁ, তুমি এই লেখাটুকু পড়লে তোমার মাথার মধ্যে একটা আইডিয়া ডেভেলপ হবে যে একটা ছোট জিনিসকে কিভাবে গুছায় লিখতে হয়, এটা তোমার রাইটিং স্কিল ডেভেলপ করবে। এইটা যদি অপ্রয়োজনীয় হইতো তাহলে 9-10 এর বই এই কথাটুকু দিত না, তাই না ভাইয়া? হ্যাঁ, জি ভাই। Right, জি ভাই। ভাইয়া। জি। তুমি 9-10 এর বই এটা পড়ে আসো নাই বলেই তোমার এখনো রাইটিং স্কিল ডেভেলপ হয় নাই। হ্যাঁ, বুঝতে পারছো? তুমি যদি পড়ে আসতা তাহলে তুমি দেখতা কত সুন্দর করে ভূমিকার থেকে শুরু করে শেষ পর্যায়ে এসে শেষ করছে। হ্যাঁ, এবং এইটাই তোমরা বড় বড় ক্লাসে গিয়ে পড়ো, এক্সিকিউটিভ সামারি। এই নাম শুনছো? Yes, ভাইয়া। জি ভাই। ছোটবেলা থেকে এই জিনিসটা বুঝতে পারো না, যেটা একটা ইন্ট্রোডাকশন অথবা এক্সিকিউটিভ সামারি। হ্যাঁ, তো এখন থেকে একটু পড়ো, কি বলছে বুঝছো? ঠিক আছে, ওকে। তো আমি এই জায়গাটুকু আর পড়াচ্ছি না, নিজেরা পড়বে, এবং এই জিনিসগুলো তোমার রাইটিং স্কিলকে অনেক বাড়াতে হেল্প করবে। প্রয়োজনে তুমি এতটুকুই এবার ইংলিশে ট্রান্সলেট করে, মানে ট্রান্সলেট মানে লাইন বাই লাইন ট্রান্সলেট না, নিজের মতো করে ভেবে পড়ে ফেলো। আমরা এটার ইংলিশ ভার্সনটাও তোমাকে দিব। হ্যাঁ, এই সেম বইটার ইংলিশ ভার্সন আমরা তোমাকে দিব। ওকে, তখন তোমার কাজ হচ্ছে প্রয়োজনে সেম প্যারাটা তুমি ইংলিশ থেকেও একবার পড়তে পারো। বুঝতে পারছি কথা Yes, কি ভাইয়া। বুঝছো? তখন তোমার যে জিনিসটা ডেভেলপমেন্ট হবে সেটা হচ্ছে তুমি চাইলে একই জিনিস 2 জায়গায় কিভাবে লিখছে, কোন ভাষায় লিখছে একটা আইডিয়া পাইতে পারো। স্ক্রিনে ইংলিশটা দেখা যাচ্ছে? জি ভাই। জি, ভাইয়া। দেখা যাচ্ছে। আমরা দুইটাই দিয়ে দিব। ম্যাথ শেখার সময় এটা পড়াটা আমি জোর করতেছি না, বাট আমি এইটা জোর করতেছি যে মাস্ট এতটুকু পড়তে হবে। ইংলিশে পড়লে পড়ো, না পড়লে না পড়ো, অথবা তুমি ইংলিশটাই পড়ো, তোমার ইচ্ছা। ঠিক আছে, বাট আমি বলতে চাচ্ছি ম্যাথ শেখার সময় আমরা ল্যাঙ্গুয়েজে ফোকাস করব না, আমরা ম্যাথমেটিক্সে ফোকাস করব। ক্লিয়ার? জি Yes, চলো ভাই। ভাইয়া, তারপরে clear. যাই। এই পুরো চ্যাপ্টারটা আমাদের শেখার মতো আছে কয়টা ডেফিনেশন, কয়েকটা ডেফিনেশন। ওকে, কিন্তু ডেফিনেশন গুলো বুঝে শিখতে হবে। হোয়াট ডাজ ইট মিন। আজকে আমি শুধুমাত্র ফার্স্ট পেজটা কভার করব, শুধুমাত্র ফার্স্ট পেজ। হ্যাঁ, ঠিক আছে, বাট তোমাদের কাজ হচ্ছে এরপর যে নেক্সট দিন যখন পড়া, যেটা এই ফার্স্ট পেজ থেকে যতটুকু করে আসতে বলবে অ্যাসাইনমেন্ট, এবং এই পড়াশোনাটুকু করে আসবা। খুবই ছোট পড়া দিব, বললাম তো, মানে ম্যাথে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুব স্লো আগাবো। ঠিক আছে, আসো শুরু করি। আচ্ছা, হ্যাঁ, বাস্তব সংখ্যার মধ্যে আমরা কি জিনিস এখনো বাস্তব সংখ্যার ডেফিনেশন তো পাইলাম না, পাইছি বলো? না। না ভাই। না No, ভাই। ভাইয়া। তো আমরা ধরে নিচ্ছি আমরা কিছু জানি না। তো বাস্তব সংখ্যা কি জিনিস আমরা জানি না। দেখতেছি বাস্তব সংখ্যার মধ্যে কি আছে, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা কি? ন্যাচারাল নাম্বার, তাই না? স্বাভাবিক জি সংখ্যার ভাই। সংজ্ঞা কি? ন্যাচারাল নাম্বার। তোমার কাজ কি ন্যাচারাল নাম্বার শব্দটা মুখস্থ করা, রাইট? আচ্ছা, কি বলছে?
এক দুই তিন চার ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড ধনাত্মক সংখ্যা। হ্যাঁ, বুঝতে পারছি জি জিনিসটা ভাই। কি বলো, এর অখণ্ড টার্মটা কি? সংখ্যা। তার মানে অখণ্ড অখণ্ড, ধনাত্মক। অখণ্ড এবার বলো অখণ্ড মানে কি? কঠিন কঠিন যা প্রশ্ন। ভাঙা যায় না। পরিপূর্ণ থাকবে যা সংখ্যাটা। ভাঙা যায় না। পূর্ণ পূর্ণ সংখ্যা, হ্যাঁ না, এটা বলতে পূর্ণ রাইট, মানে এটা ভাঙা পূর্ণ যায় না, সংখ্যা, রাইট ইন্টিজার রাইট রাইট নাম্বার। পূর্ণ সংখ্যা বা ভাঙা যায় না। রাইট। ওকে, ঠিক আছে। এখন দেখো বললে যে 2 3 5 7 ইত্যাদি মৌলিক সংখ্যা, 4 6 8 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। ওমা, মৌলিক আর যৌগিক সংখ্যা আবার কি জিনিস? আচ্ছা, এগুলো না বুঝে আগে মুখস্থ করবো। 2 3 5 7 এটা মৌলিক সংখ্যা, 4 6 8 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। তাহলে একটা জিনিস বলো তো, 9 এর পরে এই যে ডট ডট দিছে, 7 এর পরে কত হবে আমি কেমনে বুঝবো? 2 এর সাথে 3 এর পার্থক্য 1, 3 এর সাথে 5 এর পার্থক্য 2, 5 এর সাথে 7 এর পার্থক্য 2, পরের সংখ্যাটা কত হবে কেমনে বুঝবো? তো আমার তো ডেফিনেশনটা লাগবে, রাইট? মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা ডেফিনেশন এখনো যৌগিক পাই নাই, সংখ্যা। পাইছে? যৌগিক। এখনো যৌগিক তো পাই নাই, সংখ্যা। পাই নাই, তাই না? তাহলে এখন পর্যন্ত আমরা যা জানি, মুখস্থ করতে চাইলে 2 3 5 7 মৌলিক সংখ্যা, 4 6 8 9 যৌগিক সংখ্যা, এতটুকু মুখস্থ করে বসে থাকো। ক্লিয়ার? ওকে। জি। জি আচ্ছা, ভাই। ওকে। বলতে দেখো, দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1। আরে ভাই, গসাগুই তো শিখি নাই এখন পর্যন্ত, গসাগু কই থেকে আসলো, রাইট? তাই তো? হ্যাঁ, জি ভাই। এখন জি। পর্যন্ত গসাগু তো জি। এটাই শিখি নাই। আচ্ছা, ও ধরে নিছে আমরা তো ক্লাস 10 এর বই পড়তেছি, ও ধরে নিছে আমি 8 9 এর বই গসাগু পড়ে আসছি। যাই হোক, আমরা এখনো ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি তোমরা পড়ো নি। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে সহমৌলিক বলা হয়। ইংলিশে গেলে বাবা কো প্রাইম, আপাতত সহমৌলিকই শেখো, সমস্যা নেই। কারণ তাহলে গসাগু কি জিনিস এটা জানি না, বাট এটা বুঝছি দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে তাদেরকে সহমৌলিক বলে। এতটুকু মুখস্থ করলাম, ওকে? ঠিক আছে। জি ভাই। যেমন বলতেছে 6 আর 35 সহমৌলিক। তো 6 আর 35 সহমৌলিক, এটা দিয়ে আমরা একটা ইনফরমেশন বলতে পারি, সেটা কি বলো? 6 আর ঘষাঘষি। 35 এর এদের গসাগু গসাগু 1, এক। রাইট? এদের গসাগু এই এক। যে এখন পর্যন্ত যতটুকু পড়ছি, এর বেসিসে তোমাকে আমি এই ইনফরমেশনটুকুই বলতে পারি যে 6 আর 35 এর গসাগু 1, রাইট? জি ভাই। তাই তো? জি। আর একটা মাত্র জিনিস শিখছি যে 1 2 3 4 ডট ডট ডট, এগুলা স্বাভাবিক সংখ্যা, রাইট? হ্যাঁ। জি। জি ভাই। জি ভাইয়া। এবার বলো, শূন্য কি তাহলে স্বাভাবিক সংখ্যা? না ভাইয়া, কেন না না? ভাই, কেন না। না? কারণ কেন এখানে না? এক থেকে শুরু করছে। শূন্য ভাইয়া রাইট এ থেকে রাইট। শুরু হচ্ছে। এইখানে 1 থেকে ধনাত্মক। শুরু হয়েছে। সংজ্ঞা মানে সংজ্ঞা, ডেফিনেশন মানে ডেফিনেশন। হ্যাঁ, বলেই দিছে জি জিনিসটা ভাই। হইতে হবে ধনাত্মক। শূন্যকে বলা হয় অঋণাত্মক, সে ধনাত্মকও না ঋণাত্মকও না। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। জি। ওকে। এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না না ভাই। নো না ভাইয়া। ভাই। কাগজে না ভাই। কাগজে না। কাগজে 3টা টার্ম লিখো: মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, গসাগু। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, গসাগু, কারণ এই তিনটার একটাও আমরা এখনো জানি না, রাইট? তাই তো? জি। জি ভাই। আচ্ছা, এবারে দুইটা জিনিস একটু শিখায় যায়। যেটা হচ্ছে, মৌলিক সংখ্যা হচ্ছে ভাইয়া যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং এক, মানে এক এবং ওই সংখ্যা এটা ছাড়া ভাগ করা যায় না। ঠিক আছে? এক এবং ওই সংখ্যা নিজে, এটা ছাড়া ভাগ করা যায় না, এদেরকে বলে মৌলিক সংখ্যা। ঠিক আছে? জি। ওকে। জি আচ্ছা, ভাই। Yes, ভাইয়া। জি তাহলে ভাইয়া। বলো 7 এর পরের মৌলিক সংখ্যাটা কত হবে? 11। 11। 11। এটা সবাই ক্লিয়ার? একজনও আসো যে বুঝো নাই যে 7 এর পরের মৌলিক সংখ্যাটা 11? কেউ জি আসো যে ভাইয়া, বুঝতে পারো নাই? ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। ফাইন। ক্লিয়ার ভাইয়া। এবার দেখো, ক্লিয়ার যৌগিক ভাইয়া। সংখ্যা কারা? মৌলিক সংখ্যা ছাড়া সবাই যৌগিক সংখ্যা। মানে কি? যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্তত আরো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, রাইট? জি জি ভাই। ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। ফাইন ফাইন। তাহলে দেখো, আচ্ছা অন্তত আরো একটা সংখ্যা কেন বলছি? মনে করো 36, 36কে কিন্তু 6 গুণ 6 দিয়ে ভাগ করা যায়, তাই না? মনে করো 9, জি। 9কে কিন্তু শুধুমাত্র 3 আর 3 দিয়ে ভাগ করা যায়, তাই না? মানে আলটিমেটলি 1 3 9 এটা দিয়ে ভাগ করা যায়, জি। তাই না? জি ভাইয়া। জি। তো এটা হইতে পারে যে একটাই সংখ্যা আছে, দুইটা সংখ্যা নাও হইতে পারে। বাট অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, মনে করো 8, 8কে ভাগ করা যায় 4 গুণ 2 8, তাই না? কিন্তু এটা কিন্তু অনেক সময় এমনও হইতে পারে যে একটাই সংখ্যা আছে, ওকে দুইবার ইউজ করলেও সেটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না, যেমন 9। তাহলে এটা বলো 4 6 8 9, তারপরের এরপরে, ঠিক আছে, এর পরের মৌলিক সংখ্যাটা কত? যৌগিক সংখ্যাটা কত? 10। 10। 12। 10। 10 10, ভাই, 10। রাইট। 10 12 এরপর আগাতে থাকবে, তাই না? তো 10 মৌলিক 12 আর 14 16। যৌগিক সংখ্যার ডেফিনেশন ক্লিয়ার? জি। Yes, জি ভাই। ভাই। জি ফাইন। ভাইয়া। তাহলে গসাগুটা বাকি থাকুক, ঠিক আছে? সহমৌলিকের ডেফিনেশন বা কো প্রাইমের ডেফিনেশনটা জানি, যে দুইটা সংখ্যার যদি গসাগু 1 হয় তাহলে তাদেরকে কো প্রাইম বা সহমৌলিক বলে। এবার তাহলে প্রাইম নাম্বার কি জিনিস বলো? প্রাইম নাম্বার কোনটা? মৌলিক সংখ্যা। মৌলিক মৌলিক সংখ্যা। সংখ্যা। রাইট। মৌলিক মৌলিক সংখ্যা মৌলিক ভাই। সংখ্যাকে ইংলিশে প্রাইম নাম্বার মৌলিক বলে, সংখ্যা ঠিক আছে? যাদেরকে ওই সংখ্যা এবং এক ছাড়াও টোটাল রাইট। ভাগ করা তো যায়। এই জায়গাটাতে আমাদের তাহলে মৌলিক সংখ্যার ডেফিনেশনটা আমাদের জানা হয়ে গেল। এই যে মৌলিক, ইংলিশ দেখতে পাচ্ছ?
জি ভাই জি জি ভাই এটা দেখতে পাচ্ছ? তো এই জিনিসগুলোকে বলে জি হচ্ছে প্রাইম নাম্বারস। ওকে, সো মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম প্রাইম নাম্বার, আর যৌগিক সংখ্যার ইংরেজি হচ্ছে কম্পোজিট নাম্বার। ওকে, আচ্ছা এখন তাহলে কম্পোজিট তোমাদের কাজ হচ্ছে ভাইয়া, তোমাদের কাজ হচ্ছে ডেফিনেটলি আমি যতটুকু ক্লাসে পড়াবো তুমি এটা বাংলা বই থেকেও পড়বা, ইংলিশ বই থেকেও পড়বা। ক্লিয়ার? খেয়াল করো, তাহলে এখন পর্যন্ত আমাদের কোন কোন জিনিস জানা নাই? শুধু গসাগুটা জানা নাই, রাইট? হ্যাঁ, জি ভাই ইয়েস জি ভাইয়া বাট জি এই ভাই লাইনটা মুখস্থ করে ফেলো যে দুইটা সংখ্যার স্বাভাবিক সংখ্যা যদি গসাগু এক হয় তাহলে তারা কোপ্রাইম। ওকে, ভাই হ্যাঁ বলো ভাই বলো। একটু ডিস্টার্ব করলাম, আমি ওই সহমৌলিকটা একটু বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, ডেফিনেশনটা আমরা আপাতত মুখস্থ করতেছি। সেটা কি? দুইটা সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে তারা সহমৌলিক বা কোপ্রাইম। যেমন দেখো 6 আর 35, কিন্তু সমস্যা লাগছে আমি তো গসাগুই এখনো বের করা শিখি নাই, রাইট? জি হ্যাঁ, ভাই তাই আমরা জি এটা ভাইয়া। এখন আমি আইডেন্টিফাই করতে পারবো না যে আসলে এটা কি, বাট ডেফিনেশনটা বলতেছে দুইটা সংখ্যার গসাগু এক হইলে এরা সহমৌলিক। তো এই টপিকে আমরা ব্যাক করবো কবে? যেদিন আমরা গসাগু শিখবো, রাইট? এই জন্য এটা তোমাদেরকে মার্ক করে বলছি, এটার কথা আপাতত ভুলে যাও, খাতায় লেখা থাকুক, এটা আমি পারি না, এটা এখনো শেখা হয় নাই। তাহলে এটা নিয়ে আমাকে কবে প্রশ্ন করবা বলো? বর্ষাগু যেদিন যেদিন গসাগু পড়াশোনা আমরা শিখবো। পড়বো ওই দিন ভাইয়া। রাইট রাইট, ওকে। এমনও হইতে পারে আমাকে প্রশ্ন করার আগে ততদিনে তুমি অনেক ম্যাচিউর হয়ে গেছো, তুমি বুঝে ফেলছো। যদি তোমাকে প্রশ্ন করি দুইটা সংখ্যা কো প্রাইম কিনা, ঠিক আছে, এটা বলো, তাহলে তুমি কিভাবে বের করবা? গসাগু যদি এক হয় দুইটা সংখ্যার গসাগু বের করবা, বের করে দেখবে এটা ওয়ান কিনা, রাইট? হ্যাঁ, ইয়েস ভাইয়া এটা ক্লিয়ার? এটা বোঝা গেছে? ইয়েস জি ভাইয়া ভাই জি ভাইয়া তো গসাগু বের হ্যাঁ করাটা আমরা বুঝতে পরে পারছি শিখবো। এবার ক্লিয়ার? তো গসাগু বের করাটা আমরা যেদিন শিখবো ওই ক্লাস আমরা কভার করবো। তো এই প্রথম প্যারাটা এতটুকু ক্লিয়ার আমাদের? জি ভাই জি ভাই এই প্যারা জি থেকে যে ভাইয়া কোনো প্রশ্ন পরীক্ষা আসলে পারবা? জি ভাই জি ভাই ইনশাল্লাহ নেক্সট আসো পূর্ণ সংখ্যা। শূন্য সহ, লাইনগুলো খেয়াল করো ভাই, লাইনগুলো খেয়াল করো। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক, তারপরে কি অখণ্ড পূর্ণ সংখ্যাকে কি বলা হয়, মানে অখণ্ড সংখ্যাকে কি বলে? পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা পূর্ণ ভাই সংখ্যা। জি তার পূর্ণ মানে সংখ্যা বলা হয় এই এই পূর্ণ সংখ্যার কোনো শেষ নাই, এটা ইনডেফিনিট টাইম পর্যন্ত চলতে থাকবে, রাইট? হ্যাঁ, ইয়েস ভাইয়া জি জি ভাই ভাইয়া নেগেটিভ জি দিকে ভাইয়া। যত দূর যাইতে পারি যাইতে পারবো, পজিটিভ দিকে যত দূর যাইতে পারবো যাইতে পারবো। এটা নিয়ে আর জি ভাই আলোচনা নাই। নেক্সট আলোচনা হচ্ছে ফ্র্যাকশন নিয়ে, ভগ্নাংশ, ফ্র্যাকশনাল নাম্বার। ওকে, জিনিসটা বলছে পি বাই কিউ আকারের কোন সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়, যেখানে কিউটা কখনো শূন্য হইতে পারবে না, কিউ কখনো এক হইতে পারবে না। দেখছো দুইটা কন্ডিশন, কন্ডিশন দুইটা কি কি? কিউ কিউ কখনো হতে শূন্য পারবে হইতে না, পারবে আবার না, কেউ কিউ কখনো একও এক হইতে হতে পারবে না, পারবে না। রাইট? জি ঠিক আছে, জি ভাই ওকে ফাইন ফাইন। তাহলে খেয়াল করো, যেমন বলে দিছে 1/2, 3/2, -5/3, 4/6, তাই না? হ্যাঁ, জি আচ্ছা এবারে খেয়াল করো, পরের ডেফিনেশন ইজ সো ইম্পর্টেন্ট। কোন ভগ্নাংশ পি বাই কিউ এর ক্ষেত্রে যদি পি ইজ লেস দ্যান কিউ হয় তখন ভগ্নাংশটিকে বলে প্রকৃত ভগ্নাংশ, আর যদি উপরেরটা বড় হয়, পি ইজ গ্রেটার দ্যান কিউ হয়, তখন তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। এই যে আমি উপরেরটা বলতেছি আর নিচেরটা বলতেছি কেন বলো তো? তোমরা হয়তো এগুলার নাম জানো, তাই না, লব হর, বাট আমি তো এখনো জানি না, জানি? আমি তো মাত্র এই বই না পড়তেছি, আমি তো এখনো জানি না, তাই আমার কাছে উপরেরটা আর নিচেরটা ডেফিনেশন, কথা বুঝছো? হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি আমরা ম্যাথ কিছু পারি কথা না, শোনা আমরা শুরু। যাচ্ছে না ভাইয়া, কথা শোনা যাচ্ছে না? না এতক্ষণ শোনা যায় না না। ভাই না ভাইয়া ভাই আমাকে কেটে কেটে আসছে ভাইয়া আপনার নেটটা মনে হয় স্লো বা ফল ওকে করতেছে। ওকে ওকে ওকে, এবার ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি জি ভাই ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া ভাইয়া ফাইন। দেখো, তার মানে আমরা তো এখনো জানি না যে পি কিউ এর ডেফিনেশন কি জিনিস বা পি কিউ কি জিনিস, তাই না? তো আমরা আপাতত ধরে নিই উপরেরটা নিচেরটা। ওকে, আচ্ছা, তো একটা মতো জি জিনিস ভাই পাইলাম, সেটা হচ্ছে উপরেরটা যদি ছোট হয় নিচেরটা বড় হয় তাহলে এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ, রাইট? জি ভাই জি জি ভাইয়া ভাইয়া উল্টাটা যদি হয়, উপরেরটা বড় নিচেরটা ছোট, তখন এটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ, রাইট? অপ্রকৃত ভগ্নাংশ জি ভাইয়া জি ভাই তাহলে এবার ডেফিনেশন অনুযায়ী খেয়াল করে দেখো, এই যে কয়টা আছে এই জিনিসগুলা কি প্রকৃত ভগ্নাংশ, রাইট? প্রথমগুলা, জি ভাইয়া প্রকৃত ভগ্নাংশ রাইট, পরের গুলা কি? অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ ওকে, এগুলোর ইংলিশ টার্ম গুলো তোমরা ইংলিশ শিটে গেলে শিখে নিতে পারবা। আমাদের বোঝার দরকার ছিল এটা যে জিনিসটা আসলে কি। এবার আমাকে কয়েকটা জিনিস বলো, এই যে 5/4, এই যে টার্মটা, এখানে পি এর মান কত আর কিউ এর মান কত? পি হলো 5, কিউ কিউ এর হলো মান 5। 5 5 হচ্ছে আর 5, কিউ কিউ হচ্ছে হচ্ছে 4 4। ওকে ফাইন, একটা জিনিস খেয়াল করবা, এই যে পি বাই কিউ আকারের সংখ্যাটা বলছে, সেখানে পি আর কিউ কে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। ক্লিয়ার?
জি হ্যাঁ ভাইয়া জি জি ভাইয়া জি আর পি এর মান নিয়ে কোনো ঝামেলা নাই, কিউ এর মান 0 আর 1 হইতে পারবে না, ক্লিয়ার? জি 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 ভাইয়া ভাইয়া জি কন্ডিশন ক্লিয়ার? জি ভাইয়া জি জি ভাই ভাইয়া জি ভাইয়া জি ভাই এবার যদি তোমাদেরকে আমি ভাই বলি কিউ এর মান কি মাইনাস হতে পারবে? পি এর মান না কিউ এর মান কোনটা? কিউ এর মান পারবে পারবে পারবে, শুধু 0 আর 1 হইতে পারবে না, ক্লিয়ার? ওকে জি জি ভাই ওকে, এবারে খেয়াল করো। এবার যদি তোমাদেরকে বলি ফ্র্যাকশনাল নাম্বার সম্পর্কে কি কি জানো, বুলেট পয়েন্ট আকারে লিখো। আমি বলে দিচ্ছি, এটা হেল্প করতেছি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আমি এটা হেল্প করতেছি। সেটা হচ্ছে প্রথমত আমরা কি লিখবো বলো, যেটা পি বাই কিউ আকারের একটি পি সংখ্যা, বাই রাইট? কিউ আকারে প্রকাশ করা যায়। রাইট, এরপর এক এক করে বলতে থাকো। কিউ এর মান 0 বা 1 কিউ এর হতে মান পারবে না। শূন্য অথবা এক হবে না। and সমান সমান not শূন্য equal to বা 1. এক হবে না। ওকে, নেক্সট। পি আবার কিউ এর থেকে বড় হলে Next, প্রকৃত PQ এর থেকে বড় হলে ভগ্নাংশ হবে, প্রকৃত প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ আর পি পি কিউ বার এর থেকে ছোট হলে অপ্রকৃত ভগ্নাংশ। রাইট, ভগ্নাংশ। পারফেক্ট পারফেক্ট। তো তোমরা অলরেডি জিনিসগুলো বুঝে গেছো যে আমরা একটা জায়গা থেকে কি কি পিক করবো, রাইট? হ্যাঁ, জি জি ভাইয়া সাথে জি কিছু ভাই প্রত্যেকটা উদাহরণ লিখবো। তোমাদের নেক্সট দিনের অ্যাসাইনমেন্ট হচ্ছে আজকে আমরা যে কয়টা জিনিস পড়বো এই জিনিসগুলার এরকম করে বুলেট পয়েন্ট আকারে বৈশিষ্ট্য আকারে বের করে নিয়ে আসবো, ক্লিয়ার? জি হ্যাঁ, ভাইয়া জি ওকে ভাইয়া ভাই ওকে, এরপরে আসো রেশনাল নাম্বার। ওকে, মূলদ সংখ্যা, এটাকে বাংলায় বলে মূলদ সংখ্যা। টার্মগুলো এত কঠিন, মূলত আমি জানি না এগুলো টার্ম যে কোত্থেকে আসছে, ইংলিশও কঠিন, বাট এই শব্দগুলো একটু সহজ হতে পারতো না? আচ্ছা শোনো, মূলদ সংখ্যা রেশনাল নাম্বার। কেন ভগ্নাংশে এই পি আর কিউ নিয়ে এত কথা বললাম, এটার কারণেই মূলদ সংখ্যা, ঠিক আছে? দেখো, এটাকেও বলতেছে পি বাই কিউ আকারের সংখ্যা। দেখো, পি বাই কিউ আকারের কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় কখন? যখন পি আর কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0। কি বলো? পি আর বাই কি কিউ আকারের, পূর্ণ সংখ্যা এবং Q কিউ পূর্ণ নট সংখ্যা এবং অর্থাৎ Q not কিউ ইজ equal to নট 0 ইকুয়াল টু 0। আচ্ছা একটা কন্ডিশন কমে গেল, তাই না? জি জি ভাইয়া এখানে ওয়ানটা নাই, একটা সংখ্যা ওয়ানটা নাই কন্ডিশন কমে গেল, রাইট? জি তাহলে একটা জিনিস বুঝো, সকল মূলদ সংখ্যা কনফার্ম ভগ্নাংশ হবে, তাই না? জি ভাইয়া জি হ্যাঁ তাই না? জি ভাইয়া তাই তো। তার জি মানে এবারে খেয়াল করো, এবারে খেয়াল করো, ভাই 3/1 এটা মূলদ সংখ্যা হবে, ভগ্নাংশ হবে ভগ্নাংশ হবে না। রাইট রাইট। সব কেন হবে না, কেন হবে না বলো? Q not equal to 0 কারণ 1 ওটা Q is equal to 1 আর one. এক হতে পারবে না। পারফেক্ট পারফেক্ট, তোমরা ম্যাথমেটিক্স, তোমরা ম্যাথমেটিক্স শিখে গেছো, ম্যাথমেটিক্স এর সেট অফ রুলস এটা বুঝে গেছো, কথা বুঝছো? হ্যাঁ, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে 3 কেন ভগ্নাংশ না, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? Q not equal অ্যান্সার হচ্ছে এখানে কিউ এর মান ইজ 1, ইকুয়াল টু 1। রাইট, কিউ ইজ ইকুয়াল টু 1, এটাই এখানকার অ্যান্সার, ক্লিয়ার? ওকে জি জি ভাইয়া ফাইন, তাহলে তোমরা শিখে গেছো মূলদ সংখ্যা কাকে বলে, এটা শিখে গেছো। তার মানে এবারে একটু দেখো, উদাহরণ দেয়া আছে, এবার একটা একটা জিনিস একটু খেয়াল করো। অনেক সময় মূলদ সংখ্যাকে ফ্র্যাকশন থেকে যদি আমরা দশমিকে নিয়ে যাই, সে দশমিকে চলে যেতে পারে, পূর্ণ সংখ্যা নাও থাকতে পারে। যেমন 5/3 এটা 1.666 আসতেছে, এবং এই 6 আজীবন চলতে থাকবে এটা ভাগ করলে, রাইট? 5কে 3 দিয়ে ভাইয়া ভাগ করলে, জি ভাইয়া নামে একটা কি জানি ইউজ হয়। দেখো এটা আজীবন চলতে থাকবে। দেখো খেয়াল করো, জি এবার একটা জিনিস আসো, যে কোনো মূলদ সংখ্যাকে, খেয়াল করো, যে কোনো মূলদ সংখ্যাকে, এই টার্মটা সো ইম্পর্টেন্ট, লাইনটা ভালো মতো বুঝো, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যে কোনো মূলদ সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশই মূলদ সংখ্যা। এবার একটু ব্যাখ্যাটা বুঝায় বলি, তাইলেই বুঝবো। হ্যাঁ, ঠিক আছে। যে কোনো জি মূলদ ভাইয়া সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়, ঠিক আছে। একটা জিনিস ভাই খেয়াল জি করে দেখবা, দুইটা মৌলিক সংখ্যার মধ্যে, দুইটা সংখ্যা যদি মৌলিক হয়, দুজনেই মৌলিক হয়, হ্যাঁ, তাদের মধ্যে আসলে তুমি এটা তোমাদের জন্য একটা কুইজ আকারে রেখে দিই, নিজেরা বের করো, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে বের করবে, এই জন্য রেখে দিচ্ছি। হ্যাঁ, যে কোনো দুইটা প্রাইম নাম্বারে কি কোপ্রাইম, কোশ্চেনটা লিখে রাখো, চ্যাট জিপিটির কাছ থেকে বের করে আমাকে নেক্সট দিন জানাবা। যে কোনো দুইটা প্রাইম নাম্বারে কি কোপ্রাইম, পয়েন্টটা বুঝছো? জি ভাইয়া জি ভাইয়া এখানে বলছে যে দুইটা সংখ্যার গসাগু যদি 1 হয় তারা সহমৌলিক মানে কোপ্রাইম। আমি তোমার কাছে জানতে চাই, যে কোনো দুইটা প্রাইম নাম্বারে কি কোপ্রাইম, প্রশ্নটা বুঝছো ভাইয়া? জি জি ভাই ভাইয়া জি বুঝতে ভাইয়া পারছি। হ্যাঁ, ভাইয়া ইজ এভরি কাপল অফ প্রাইম নাম্বারস ইজ কোপ্রাইম, আর মানে কোপ্রাইম কোপ্রাইম। হ্যাঁ, ব্যাপারটা জি বুঝতে ভাই পারছো? হ্যাঁ,
ক্লিয়ার? এইটা তুমি চ্যাট জিপিটির জি সাথে ভাই ঘাটাঘাটি ক্লিয়ার করে শিখে এসে নেক্সট দিন আমাকে জানাবা। তো আমি যেটা আজকে দেখা অলরেডি মানে অ্যান্সার ক্লাসে পেয়ে যাবা, তাও আমি চাচ্ছি তোমরা একটু ইউজ করো, এই জন্য অ্যাসাইনমেন্টটা দেয়া। খেয়াল করো, আমি একটু লেখালেখি শুরু করব। ধরো 22 বাই হচ্ছে কত দিব, 4 বাই 4, হ্যাঁ? এইটা কি একটা ফ্র্যাকশন? এটা কি ভগ্নাংশ? জি ভাই জি জি ভাই ভাই কেন কেন ভগ্নাংশ? পি বাই কিউ আকারে পি প্রকাশ বাই করতে কিউ হবে। আকারে পি আকারে রাইট, প্রকাশ করতে পারফেক্ট। তোমরা প্রকাশ করা অ্যান্সারগুলো গেছে অলরেডি অলরেডি নট ইকুয়াল টু অলরেডি বই 0 থেকে নট দিচ্ছ, ইকুয়াল টু 1 ফ্যান্টাস্টিক। ওকে, পারফেক্ট পারফেক্ট। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, আবার এরকম লিখতে পারি, দেন 11/2, রাইট? জি ভাইয়া। জি ভাই হ্যাঁ লিখতে পারেন। জি ভাই উপরে নিচে 2 দিয়ে ভাগ করছে, তাই না? 22 কেও 2 দিয়ে ভাগ করলাম, জি 4 জি কেও 2 ভাই। দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এইটাকে কি আর ভাগ করা যায়, আর ভাঙা যায়? না ভাই না কেন ভাঙা যায় না? কেন ভাঙা যায় না সেটা বলো। না, প্রকাশ করা যায়। এইটাকে যদি আমরা আবার কোনো ফ্র্যাকশন দুইটাই আকারে লিখতে মৌলিক চাই, ভাই ভাঙা যায় না, কারণ দুইটাই এই মৌলিক দুইজনই সংখ্যা ভাই। রাইট রাইট, দুইটাই মৌলিক সংখ্যা দুইজনই এবং ওই সংখ্যা ছাড়া দুইজনই বাকি মৌলিক সংখ্যায় পৌঁছে গেছি, এদের মধ্যে 1 ছাড়া আর কোনো গসাগু নাই, রাইট? জি ভাইয়া। জি ভাই জি ভাই হুম। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন লেখো, আরেকটা প্রশ্ন লেখো। এটাও চ্যাট জিপিটি কে লিখে জিজ্ঞেস করবা, ঠিক আছে? দুইটা সংখ্যা যদি কো প্রাইম হয়, তাহলে কি তারা আলাদা আলাদা ভাবে প্রত্যেকেই প্রাইম নাম্বার? সব সময় হবে না ভাই এটা তো তোমাকে এখন অ্যান্সার দিতে বলি নাই। নট ইন এভরি কেস ভাই হ্যাঁ, তোমাকে তো এখনই অ্যান্সার দিতে বলি নাই। ইফ সরি টু ভাই নাম্বারস আর কো প্রাইম, ইজ ইট গ্যারান্টেড দ্যাট দে আর ইন্ডিভিজুয়ালি প্রাইম? তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছো? জি ভাই এটাও চ্যাট জিপিটি গিয়ে ঘাটাঘাটি করবা, ক্লিয়ার? এগুলা ম্যাথমেটিক্স এর খুবই বেসিক জিনিস, জাস্ট তুমি তোমার আইডিয়াটা থাকলেই হবে। এই এক পেজের মধ্যেই যে কত বেসিক ম্যাথমেটিক্স আছে সেগুলো আমরা অলরেডি দেখে যাচ্ছি, ক্লিয়ার? তো আমরা একটা জি। পেজ, তোমরা যারা ভাইয়া যেটা বলছিলাম, যারা ম্যাথমেটিক্স স্ট্রং মনে করো নিজেদেরকে, এই জন্য বলছি যে বেসিক ক্লাসগুলো এরকম করে নিজে নিজে পড়ে ফেলবা, কোনো সমস্যা নাই, কিন্তু তবু পড়তে হবে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এইটা এই যে মাত্র একটা কথা বলছিল, বই এখানে লেখা ছিল, খেয়াল করো, যে খেয়াল করো, যে কোনো মূলদ সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে লেখা যায়, ঠিক আছে? এই যে 22/4 একটা মূলদ সংখ্যা ছিল, সেটাকে আমরা দুইটা সহমৌলিক সংখ্যার অনুপাত আকারে লিখতে পারছি। অনুপাত মানে ভগ্নাংশ, আপাতত জি। অনুপাত মানে ধরে নাও ভগ্নাংশ, ঠিক আছে? লিখতে পারছি জি ভাই এটাই। এবার বলছে ভাই এই পরের লাইনটা মুখস্থ করবা, সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশই মূলদ সংখ্যা। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সকল পূর্ণ সংখ্যা কেন মূলদ সংখ্যা, এটা বলো। এই পেজের মধ্যে থেকে উত্তর দিতে হবে, এই পেজের ভিতর থেকে উত্তর দিতে হবে। সকল সকল পূর্ণ সংখ্যাকে ওই পূর্ণ সংখ্যা বাই 1 এভাবে প্রকাশ করা যায়। পারফেক্ট, এটা কে বলছে? নিলয়। ভাই সকল পূর্ণ সংখ্যার নিচে ওই পূর্ণ সংখ্যা বাই 1 দিয়ে লিখতে পারি, রাইট? হ্যাঁ, জি ভাই সকল পূর্ণ সংখ্যার জন্য কিউ এর ভ্যালু 1, রাইট? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার? সো মূলদ সংখ্যার বৈশিষ্ট্য বা মূলদ সংখ্যায় যা যা শিখছি বুলেট পয়েন্ট আকারে লেখা যাবে। জি ভাই লেখা যাবে দেন লেটস মুভ টু দ্য নেক্সট। তোমরা খুব ভালো রেসপন্স করতে, জেনে ক্লাসটা করে মজা পাচ্ছি। তোমরা ক্লাসে এখন পর্যন্ত কিছু বুঝো নাই এমন কেউ আসো? কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে বলে যাও। আছে? না এই যে ভাই ভাই একজনের নাম আছে অ্যাডমিন, ভাই আপনি কে? এই যে অ্যাডমিন নামে ঢুকছেন, আপনি কে ভাই? ভাই কথা বোঝা যাচ্ছে মাঝে না। মাঝে কথা আটকে যায়। আচ্ছা, ওকে, 1 মিনিট দাঁড়াও। তোমরা কি শুনতে পাচ্ছ? জি Yes, ভাই ma'am. জি ভাই শোনা যাচ্ছে ওকে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে? Yes, জি ma'am. ভাই শোনা যাচ্ছে। জি ভাই আমি এখানে একজন পার্টিসিপেন্ট পাচ্ছি, তোমার নাম হচ্ছে অ্যাডমিন, ভাই আপনি একটু কথা বলবেন প্লিজ, আপনি কে? ভাইয়া এই যে নামটা এটা কেমনে হয়ে গেল বুঝলাম না ভাইয়া, যে এটা চেঞ্জ করে দিচ্ছি এখনই ভাই এটা নেক্সট দিন থেকে আপনাদের সবার জুমে একটু লগ ইন করে থাকবেন, লগ ইন করে নিজের নামটা পার্মানেন্টলি রিনেম করে রাখবেন, হ্যাঁ? ঠিক আছে? জুমে আপনারা যারা গেস্ট নামে ঢুকে আছেন, এদের কারো জুমে লগ ইন করা নেই, আপনি খালি আমার লিঙ্কটায় ক্লিক করে ঢুকে যান, মোবাইলে জুমটা ইনস্টল করে রাখছেন, কষ্ট করে জুমে একটু লগ ইন করে নিবেন। লগ ইন করা থাকলে আপনার যেটা সুবিধা, আপনার আর প্রতিদিন রিনেম করতে হবে না। লগ ইন করে নিজের পার্মানেন্টলি নামটা সেট করে ফেলে ইউটিউব থেকে একটু দেখে নেবেন কিভাবে করে। আচ্ছা আচ্ছা ভাইয়া। ওকে ফাইন, চলেন এবারে অমূলদ সংখ্যায় যাই, ঠিক আছে? ওকে, জি ভাই অমূলদ সংখ্যাটা আলটিমেটলি এক কথায় যদি বলি, দুনিয়ায় যারা মূলদ তারা বাদে সবাই অমূলদ, ঠিক আছে? বুঝছেন?
জি ভাইয়া। দুনিয়ায় যারা বলদ তারা বাদে সবাই বুদ্ধিমান। ক্লিয়ার? জি ভাই ওকে, তাহলে চলেন একটু দেখি এটা কিভাবে একে আরেকটু ডিফাইন করা যায়। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদেরকে অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে, এই ডেফিনেশনটা থেকে আসলে এক্সাম্পল বের করা তোমাদের জন্য বা আমাদের জন্য একটু প্যারা হবে। আমরা এই জন্য এক লাইনে বলি যারা অমূলদ কারা, যাদেরকে মূলদ সংখ্যা না। তার মানে আলটিমেটলি যাদেরকে এভাবে করে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারবো না, তারাই অমূলদ। যদি না পারি, ফেল করি, তাহলে অমূলদ। ক্লিয়ার? ওই কথাটা এখানে বলছে যে যাদেরকে পি বাই কিউ আকারে এভাবে প্রকাশ করা যায় না। বুঝছো? ঠিক আছে, এটাই। তো যদি ফেল করি তার মানে ও আসলে অমূলদ। ঠিক আছে, আচ্ছা এবারে আসলে ফেল করার মতো ঘটনা কি কি আছে সেটা একটু দেখি। দেখো, অমূলদ সংখ্যা দুনিয়ায় আছে অসংখ্য, এর কোনো শেষ নাই। ক্লিয়ার? তো আমরা আসলে অমূলদ সংখ্যাকে খুব বেশি এভাবে বলতে পারবো না যে এই কটা সংখ্যা অমূলদ, বাট স্পেসিফিক কিছু টার্ম আছে যাদেরকে আমরা বলতে পারবো যে দিস আর গ্যারান্টেড অমূলদ সংখ্যা। ঠিক আছে, এরকম কারা দেখো, পূর্ণ বর্গ সংখ্যা নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল, ঠিক আছে, একটা অমূলদ সংখ্যা। এই যে আমি আন্ডারলাইন করতেছি, দেখো, পূর্ণ বর্গ সংখ্যা নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল। হুম, ঠিক আছে, পরে তার ভগ্নাংশটা পরে আসতেছি, এটা একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝছো? এবার চলো ডেফিনেশন দেখি। পূর্ণ বর্গ সংখ্যা না কারা, আমরা মোটামুটি একটু মুখস্থ করে যাও আপাতত, যেহেতু এখন স্কোয়ার আমরা ভালো মতো। আচ্ছা, বর্গ সংখ্যা কারা বলো তো? 4। একই সংখ্যাকে দুইবার গুণ করলে যে সংখ্যাটা দুইবার পাওয়া গুণ যায়, করলে একই সংখ্যাকে, যে কোনো স্বাভাবিক সংখ্যাকে দুইবার গুণ করলে, একসাথে দুইবার লিখে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা বর্গ সংখ্যা। তাহলে দুইকে দুইবার লিখে গুণ করলে পাওয়া যায় 4, 3কে দুইবার লিখে গুণ করলে পাওয়া যায় 9, 4কে করলে 16। এই যে শোনো, খেয়াল করো, প্রত্যেকটা বর্গ সংখ্যা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, রাইট? জি জি ভাই ভাইয়া। কিন্তু সকল স্বাভাবিক সংখ্যাই কিন্তু বর্গ সংখ্যা না, তাই না? ঠিক আছে, এবারে খেয়াল করো, বলছে পূর্ণ বর্গ সংখ্যা নয় এদের এমন যে কাউকে যদি আমরা স্কোয়ার রুট করি, ও একটা অমূলদ সংখ্যা। যেমন এই টার্মগুলো একটু মুখস্থ করবা। লেখো, √2 এর মান 4 ঘর পর্যন্ত মুখস্থ করবা, √3 এর মান 4 ঘর পর্যন্ত মুখস্থ করবা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো, এটা যেটা বলছে এই পার্টটা এবারে আসবে। কিংবা তার ভগ্নাংশ, তার ভগ্নাংশ করে যে √5, 5 তো নিজে কোনো পূর্ণ বর্গ সংখ্যা না, তাই না? সো √5/2 এটাও একটা অমূলদ সংখ্যা হবে। ক্লিয়ার? তার মানে অমূলদ সংখ্যাকে, খেয়াল করো, অমূলদ সংখ্যাকে যখন একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতেছি, ও আর একটা অমূলদ সংখ্যায় আসতেছে। ক্লিয়ার? অমূলদ সংখ্যাকে যখন একটা আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি, ও কি আসতেছে? অমূলদ। অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, right? কিন্তু অমূলদ সংখ্যাকে আরেকটা অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করলে ওর পূর্ণ সংখ্যা হয়ে যেতে পারে। মূলদ সংখ্যা যেমন √5/√5 হইতে পারে না? √5কে আবার √5 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এটা ডিফারেন্ট কেস হইতে পারে। সো এইটা মাথায় রাখো। এবার দেখো, কোনো অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। ক্লিয়ার? এটা তুমি অলরেডি দেখতেই পাচ্ছ, তাই না? যে দুইটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এটাই তো বলছে যে কোনো অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। এই কথাটাই আসলে প্রথম লাইনটার আর একটা রিপ্রেজেন্টেশন, রাইট? যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ওইটাই আমরা একটু আর একবার লাস্ট লাইনে বললাম। সো অমূলদ সংখ্যা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওই কথা আসে না। ওকে, অমূলদ সংখ্যা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই ওকে, তাহলে খেয়াল করো, আমাদের এই মূলদ আর অমূলদ এর থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসবে। ঠিক আছে, তোমাদেরকে এই দুইটা জিনিস একদম ক্লিয়ারলি বুঝতে হবে। আচ্ছা, পাশাপাশি যেহেতু আসছে, কয়েকটা জিনিস বলে দেই। আমাদের কিছু সংখ্যার √ওভারের মানটা মুখস্থ রাখতে হবে 4 ঘর পর্যন্ত। হ্যাঁ, এই টার্মগুলো একটু লিখে নাও। রুট মানে 2, 2, 3, 5, 7, এই কয়টা আপাতত মুখস্থ করো, এতেই হবে। ঠিক আছে, 2, 3, 5, 7 এই কয়টা জিনিস আপাতত মুখস্থ করো। ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন ছিল। একটা মিনিট আপু, আসতেছি, দাঁড়ো। ঠিক আছে, 2, 3, 5, 7 এই কটা √ওভারটা মুখস্থ করবা, ক্যালকুলেটারে চেপে নিয়ে তুমি আলটিমেটলি 4 ঘর পর্যন্ত মুখস্থ করে নাও। হ্যাঁ, সুচন দাপু, এবার প্রশ্নটা বলেন। প্রশ্নটা হচ্ছে অমূলদ সংখ্যাকে এখানে আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো না, তাহলে এখানে কি √5/2টাকে তো আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো?
তো এখানে জাস্ট এটার ভ্যালুটার কথা বলা হয়েছে যে আবার শুধু একটু আবার ওয়ান আবার একটু বলো তো আপু, আমি তোমার প্রশ্নটা বুঝতে পারিনি। ডেফিনেশন অনুযায়ী অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। রাইট রাইট রাইট। অর্থাৎ √5/2 কে আমরা যে ভ্যালুটা পেলাম 1.118, এই হুম হুম এই ভ্যালুটার কথা বলা হয়েছে যে না না না, এই এটাকে ভ্যালুটার কথা বলা হয় নাই। না এই ভ্যালুটা নিয়ে আমাদের কোনো আলোচনাই নেই, এটা জাস্ট দেখাইছে, কিচ্ছু নেই, এটা নিয়ে কোনো আলোচনাই নেই। এই যে √5/2, এটাকে তুমি কখনো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারবা? না যেমন না আমি তোমাকে দেখাইছিলাম যে তুমি 22/4 পারবা, রাইট? 22/4 হুম, পারতেছো তাই না? ধরো, হ্যাঁ, হ্যাঁ জি ভাই। এটা 22ও পূর্ণ সংখ্যা, 4ও পূর্ণ সংখ্যা, তাই না? পুরোটা মিলে একটা সংখ্যা হুম, ধরো, হ্যাঁ। হুম, এটা তো হুম, একটা ভ্যালু আছে, তাই না? ও যেটা বোঝাচ্ছে, এই যে 1.118 ডট ডট ডট, এটা যে আজীবনের জন্য চলতেছে, ওই সংখ্যাটা, এই সংখ্যাটা কত, এটাই তুমি আর আমি কোনোদিন বলতে পারবো না, রাইট? হুম, হুম, সংখ্যাটা কত, কারণ আজীবনের জন্য চলতেছে। So, এই সংখ্যাটাকে কোনোদিন দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাচ্ছে না, রাইট? বুঝতে জি পারছো? ভাইয়া, হ্যাঁ এটাই হ্যাঁ এটাই হচ্ছে ইস্যু, যে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাচ্ছে না। ঠিক আছে? পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা গেলে ওকে নিয়ে কথা বলা যাইতো, এখন যে সংখ্যাটা কত এটাই বুঝতেছি না। যেমন বলি শোনো, এই যে 1.6666, যদি একজনকে দাঁড়া করায় দিই, তুই গুনতে থাক কয়টা সিক্স আছে, কেমন চলে আসবে, শেষ হবে না সংখ্যাটা বলা, রাইট? হ্যাঁ হ্যাঁ কিন্তু 5/3 তো বলতে পারি, কারণ ওরে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, তাই না? তাই ওকে নিয়ে কথা বলা যায়, তাই তো? সমস্যা হ্যাঁ হচ্ছে অমূলক সংখ্যাকে নিয়ে তাই কথাই বলা যাবে না, বুঝছো? ঠিক আছে, কারণ ওকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। বাট এই যে উল্টা দিক থেকে যদি √5/2 আকারে জানি, তাহলে হয়তো ওকে এভাবে করে আনতে পারবো। এই জন্য আমরা দেখব যে এই 1.66 কে আমরা 5/3 প্রকাশ করতে পারবো, এটার নিয়ম আছে। কিন্তু যেই সংখ্যাটা জানি না যে 1.11888 কত, এইটারে আমি রিভার্স করে √5/2 আকারে প্রকাশ করতে পারবো না, সাধারণত পারবো না। ব্যাপারটা বুঝছো? জি ভাই এখন ধরো আমাদের কম্পিউটার টেকনোলজি ইউজ করে বহুত কিছু করে আমরা একটা অ্যাপ্রক্সিমেট মান বের করি, এটা আলাদা হিসাব। কিন্তু আমরা কতক্ষণ পরেই দেখবো যে 1.666 কে একে আমরা 5/3 আকারে খুব সহজে প্রকাশ করতে পারি। ঠিক আছে, যেটা আমরা এটাকে পারবো না। ওকে, সো ক্লিয়ার? জি ভাইয়া চলো আগাই। নেক্সট একটা টপিকে আমরা পড়বো আজকে, সেটা হচ্ছে এই যে অবশেষে রিয়েল নাম্বার আসতেছে, তাই না? যা দিয়ে চ্যাপ্টার শুরু করছি। ঠিক আছে, আর একটা টপিকে আমরা পড়বো, সেটা হচ্ছে দশমিক সংখ্যা, ডেসিমাল, ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। ঠিক আছে, তো এগুলো এখন সহজ হয়ে গেছে, আমার জটিল জিনিস পড়ানো শেষ। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যাকে যখন দশমিক দিয়ে প্রকাশ করে তাকে দশমিক ভগ্নাংশ বলে বা দশমিক সংখ্যা বলে। ঠিক আছে, যেমন 3কে প্রকাশ করছে 3.0, 5/2 কে প্রকাশ করছে 2.5, এগুলা। ঠিক আছে, এখানে চলে তাহলে কোনটা, এই পার্টটাকে আমরা বলতেছি কি, ফ্র্যাকশন, রাইট? আর এটাকে বলতেছি ডেসিমাল। ওকে, ফরম্যাট দুইটা জাস্ট ডিফারেন্ট ফরম্যাট, আর কিছু না। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এবারে আসো পরের দুইটা ডেফিনেশন ইম্পর্টেন্ট। এগুলা ইংলিশ টার্মগুলো অবশ্যই পড়বা, আমি আপাতত যে আমাদের বোঝানোর সুবিধার জন্য বাংলায় ডিসকাস করতেছি। সসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে, এই একটা টার্ম আছে, আর একটা হচ্ছে অসীম। ঠিক আছে, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। ক্লিয়ার? এই যে স্ক্রিনে অসীম দেখতেছো, অসীম। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। দেখো, দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি সীমিত হয়, সসীম মানে একটা জায়গায় গিয়ে শেষ হয়, ক্লিয়ার, এদেরকে বলে সসীম ভগ্নাংশ। যেটা শেষ হয় না, যেটা শেষ হয় না তাকে বলে অসীম ভগ্নাংশ। ক্লিয়ার? ইয়েস স্যার। জি যেমন খেয়াল করো, 0.52 টুতেই শেষ হয়ে গেছে, তাই না? 3.4152 শেষ হয়ে গেছে, এগুলো অসীম মানে সসীম। কিন্তু দেখো 4/3, এটা 1.33 আজীবনের জন্য আসতেছে, রাইট? এটা অসীম। √5 একটা অসীম। ঠিক আছে, এখন আপাত দৃষ্টিতে তোমাদের কাছে অনেক সময় মনে হইতে পারে সসীম মানেই মূলদ সংখ্যা, অসীম মানেই অমূলদ সংখ্যা। এটা একদমই না। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, একটা কথা বলি, এইটা সঠিক, সসীম মানেই মূলদ সংখ্যা, এটা নিয়ে কোনো ডাউট নাই। তাহলে একটা জিনিস লিখে রাখো, আর একটা প্রশ্ন চ্যাট জিপিটি কে করবা, সকল সসীম দশমিক ভগ্নাংশই কি মূলদ সংখ্যা? ঠিক আছে, এগুলো চ্যাট জিপিটি করার সময় ইংলিশে প্রশ্নগুলো করবা, কারণ তুমি ইংলিশ বইটার থেকে অলরেডি ইংলিশ টার্মগুলো শিখে ফেলবা। প্রশ্নটা কি, সকল সসীম সসীম দশমিক ভগ্নাংশ কি মূলদ সংখ্যা? ক্লিয়ার? বুঝতে পারছো? কথা বলো একটু, এটা বুঝছো, প্রশ্নটা বুঝছো? তো এখন পর্যন্ত চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করার জন্য কি কি দিছি, ক্লাস শেষে আমাকে একজন একটু রিকল করাই দিও সবগুলা। ওকে, এবারে আসো পরের প্রশ্ন। অসীমের ক্ষেত্রে একটা ব্যাপার আছে ভাই, অসীম আবার দুই রকম হইতে পারে।
একটা যে রিপিট হয়, বুঝছো, একটা সার্টেন টাইমের পরে গিয়ে সংখ্যাগুলো রিপিট হতে থাকে। সব সময় যে 3 আসবে এমন না, সব সময় যে 3 আসবে এমন না, এমনও হইতে পারে। দেখো একটা সংখ্যা, মনে করো 6.1245, ঠিক আছে, 8 9, এরপরে দেখা গেল আবার আসতেছে কি 8 9 8 9 8 9। ক্লিয়ার? বুঝতে পারছো? মানে রিপিটটা শুরু হয়েছে 1 2 4 5 এর পর থেকে, বুঝতে পারছো? জি ভাই। এরপর ডট 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 আজীবন 8 9 8 9 আসতেছে, ঠিক আছে, এমনটা হইতে পারে। বাট ব্যাপারটা হচ্ছে একটা সার্টেন লেভেলের পরে গিয়ে আবার এমনও হইতে পারে, মনে করো 6 এর পর থেকে 1 শুরু হয়ে গেছে, 1 1 1 1 ডট ডট চলতেছে আজীবন, হ্যাঁ। তার মানে এটা হচ্ছে একটা প্যাটার্ন, খাতায় লিখো, শব্দটা হচ্ছে প্যাটার্ন, ওকে। আর একটা হচ্ছে নো প্যাটার্ন, কোনো প্যাটার্নই সে পড়তেছে না। ক্লিয়ার? এই তোমরা কি আসো না জি চলে গেছো? কথাবার্তা জি না বললে ভাই। আমি আসি হতাশ ভাই, হয়ে আসি। যাবো। আছি ভাই, আছি আছি। ভাইয়া। না না ভাই আসছে। ওকে, তাহলে ব্যাপার হচ্ছে কি, প্যাটার্ন থাকবে প্যাটার্ন থাকবে না, রাইট? এটা অসীমের ক্ষেত্রে দুই রকম হতে পারে। আচ্ছা খেয়াল করো, যেই সংখ্যাগুলো প্যাটার্নে পড়ে ওরা আবার মূলদ সংখ্যা, বুঝছো? কিভাবে এটা আমরা আসতেছি শিখবো, এটা আমরা শিখবো আজকে। আপাতত এত ডিটেলসে যাবো না, শুধু এতটুকু বললাম, দুই টাইপ হতে পারে, একটা প্যাটার্ন পড়ে আর একটা প্যাটার্ন পড়ে না। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। জি ভাই। এই সংখ্যাটুকু, ডেফিনেশনটুকু শিখে আজকে ক্লাস শেষ করবো। তো ডেফিনেশনটা কি সেটা খেয়াল করো, দেখো, এই যে আসো, দেখো, অসীম দশমিক সব ভগ্নাংশগুলোর দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাকে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে, আর পুনরাবৃত্তি না হলে তাকে বলে অনাবৃত্ত। ক্লিয়ার? আচ্ছা, আবৃত্ত জি ভাই। অনাবৃত্তের ব্যাপারটা বলি। ওই রিপিট যে হয় ওটাকে বাংলায় ওরা নাম দিছে আবৃত্ত, রিপিট না হইলে বলতেছে অনাবৃত্ত। কিছু উদাহরণ দিচ্ছে, 122/99, দেখো 1 2 1.2, মানে 2 3 2 3 এরকম রিপিট হবে, রাইট? জি হ্যাঁ। ভাই। আর একটা বলতেছে দেখো 5.1, 1 পর্যন্ত কিন্তু রিপিট নাই, 654 এটাতে রিপিট আছে, পাইছো? জি ভাই। তার মানে এই যে উপরে দেখো দুইটা ডট দিছে, দেখছো? 6 থেকে 4 দুইটা ডট দিছে, দেখছো? জি ভাই। Yes. আচ্ছা, এই 6 থেকে 4 ডট দেওয়ার মানে হচ্ছে এই 4 এর পরে আবার আসছে 654 আজীবন চলতেছে। তার মানে ওই সংখ্যাটাকে, এই যে রিপিট হওয়া সংখ্যাটাকে যদি আমি লিখি, সেটার মানেটা হবে এরকম, 5.1654 আজীবন চলতে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। বুঝতে পারছো? জি ভাই। এই জি ভাই। এতটুকু পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? না জি ভাই। ভাই না আপনি হ্যাঁ, না। আচ্ছা, আবৃত হ্যাঁ বলো কিন্তু বলো। টার্ম অনেক ভাই। আবৃত। হ্যাঁ, প্রশ্নটা বলো, কি প্রশ্ন? কেউ কিছু বলতেছো, বলো। আমি বলতেছিলাম যে আপনি যেটা লেখছেন সেটা হচ্ছে তাহলে অসীম আবৃত দশমিক আর কি। রাইট রাইট রাইট, অসীম আবৃত দশমিক, রাইট রাইট। ওকে, তাহলে আমরা লাস্ট একটা ডেফিনেশন পড়িয়ে ক্লাসটা শেষ করব, যাকে দিয়ে চ্যাপ্টার শুরু করছিলাম, সেই বাস্তব সংখ্যা। ওকে, খেয়াল করো, তার মানে এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করছি সবাই বাস্তব সংখ্যা, ঠিক আছে? কি বলছি বুঝছো? তাহলে অবাস্তব কারা ভাই, এটা কি বলেন? সবই যদি বাস্তব হয় তাহলে অবাস্তব সংখ্যার প্রশ্ন আসছে কেন? আপাতত ওইদিকে যাওয়ার দরকার নেই। অবাস্তব সংখ্যা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা বিশাল ডোমেইন, যেটা আমাদের না জানলেও চলবে আপাতত যা পড়াশোনা করতেছে তার মধ্যে, ঠিক আছে? বুঝছো? বাট জি অবাস্তব ভাই। সংখ্যা বলেও জিনিসপত্র আছে, যাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এরা অবাস্তব সংখ্যা, ওগুলো আছে, বাট আমাদের কাল্পনিক আপাতত সংখ্যা। যাওয়ার দরকার নাই, ঠিক আছে? ওকে, তারপরে তোমরা একটু এগুলো এগুলো নিজেরা পড়ে নিও, আমি আর কভার করতেছি না, খুব ইজি জিনিস। পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, এগুলো তোমরা অলরেডি জানো। অঋণাত্মক সংখ্যা, এইসব জিনিস অলরেডি তোমরা জানো, হ্যাঁ, ঠিক আছে? এরপরে এই চার্টটা তোমাকে শিখতে হবে, ঠিক আছে? ক্লাসিফিকেশনটা, এটা তুমি ইজি অলরেডি বুঝবা, এটা এটা হচ্ছে পুরোটা সামারি। ক্লিয়ার? এই জি চার্টটা ভাই। হচ্ছে পুরোটা একটা জি সামারি। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের একটা কাজ আছে, সেটা কি দেখো, এই যে লিখে দিচ্ছে কাজ, দেখছো? বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এই জিনিসগুলোর অবস্থান দেখাও, পাইছো? জি ভাই। জি ভাই। এই পর্যন্ত নিজে নিজে করবা। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। ওকে। ওকে ভাই। এরপরে দেখো উদাহরণ 1, এটা বাসায় দেখবা, আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো, বাট বলতেছে দেখবা। ওকে, ঠিক আছে? ঠিক আছে। উদাহরণ 1টা বাসায় দেখবা। ওকে, জি ভাই। দেন হচ্ছে এই যে 9টা প্রপার্টি আছে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য, এই 9টা বাসায় দেখবা। আমি নেক্সট ক্লাসে এগুলো ডিসকাস করবো, বাট তোমাকে একটু দেখে আসতে বলতেছি, ঠিক আছে? জি বুঝছো? ভাই। ওকে, এগুলো জি নিজেরা ভাই। ইজিলি দেখলে অনেক কিছু বুঝতে পারবা। এইখানে এ বি বলছে কি বাস্তব সংখ্যা, তার মানে এর একটা মান আছে, বি এর একটা মান আছে, কিছু একটা ধরে নাও, হোয়াট এভার ইট ইজ। এ মনে করো 2, বি মনে করো 10, তুমি যে কোনো কিছু ধরে নিতে পারো, ঠিক আছে? So, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? ক্লাস বোঝা না গেছে? ভাই। আজকে ক্লাসে আমরা মাত্র 3 পৃষ্ঠা পড়ছি নাকি 1 2
তিন পৃষ্ঠা পড়ছে। আর চতুর্থ পৃষ্ঠাটা তোমাদেরকে একটু দিছি যে দেখবা বাসায়, ঠিক আছে? পুরোটাও না তাও। জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া ম্যাথ রিলেটেড না না, ভাইয়া। কিন্তু ম্যাথের বাইরে একটা না, কোশ্চেন ম্যাথের আছে। বাইরে কোনো প্রশ্ন নাই এখন নাই, পরে আছে। আচ্ছা, চ্যাট ওটা তো জিপিটি কে নিয়ে কি কি আলাপ করতে বলছি? ভাই বলবো? তিনটা হ্যাঁ, যে বলো কোনো বলো। দুইটি প্রাইম নম্বর যে কি কো প্রাইম। আচ্ছা দুইটা একদম বলতেছি। কোশ্চেন বলো দিয়েছেন ভাইয়া, ওই দুইটা কোশ্চেন ভাইয়া বলছেন যে আরে তাই তার তো যে জানতে চাচ্ছি, একদম আফসানা বলো। যে কোনো দুটি প্রাইম নাম্বারই কি কো প্রাইম? ওকে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে দুটো সংখ্যা যদি কো প্রাইম হয় তাহলে ইজ ইট গ্যারান্টেড দ্যাট দে বোথ আর প্রাইম? ওকে, গুড, নেক্সট। আর থার্ডটা হচ্ছে সকল সসীম দশমিক ভগ্নাংশই কি মূলদ সংখ্যা? আচ্ছা, ওকে, ফাইন। কোনোটা কি বাদ গেছে? আরেকজনকে বলতেছিলা, তুমি কি লিখছো তোমার খাতা দেখে বলো। তোমার খাতায় তুমি কি লিখছো এটা দেখে বলো। আরেকজনকে একটা আপু বলতেছিলা, বলো তো, নামটা খেয়াল করি নাই। আচ্ছা, ওকে, আরেকজন ছেলেকে যেন বলতেছিলা, ভাই আপনি বলেন তো, খাতায় যা লিখছেন ওটা বলেন। ভাই আমি বলতেছিলাম সেটা হ্যাঁ, হচ্ছে বলেন বলেন। যে কোনো দুইটা হুম, প্রাইম নাম্বার কি কো প্রাইম, ওকে দুইটি সংখ্যা যদি হয়, ইজ ইট গ্যারান্টেড দে বোথ আর প্রাইম, ওকে সকল সসীম দশমিক ভগ্নাংশ কি মূলদ সংখ্যা? ওকে, ফাইন ফাইন। এই জিনিসগুলো যখন চ্যাট জিপিটি কে বা জেমিনিকে জিজ্ঞেস করবেন, অবশ্যই ইংলিশে জিজ্ঞেস করবেন, হ্যাঁ? তাহলে আজকের ক্লাসের পরে আমি আপনাদের কি কি জিনিস দিব, ইয়েতে আমি দুইটা পিডিএফ দিয়ে দিব জাস্ট, ঠিক আছে? এই পিডিএফটা এবং হচ্ছে ইংলিশ পিডিএফটা, ওকে? ঠিক আছে। জি ভাই। আচ্ছা, ওকে আমি হচ্ছে পুরা 9-10 বইটার পুরো ফোল্ডারটাই আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই দুটা পার্ট ডাউনলোড করে নেবেন, ওকে? ঠিক আছে। জি ভাই। জি আর প্রতিদিন ক্লাসের পরে আমি তো আর আলাদা করে লিঙ্ক দিব না, আমি পুরো ফোল্ডারটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ক্লিয়ার? জি 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 ভাইয়া। ভাই ক্লিয়ার। ক্লাসের শেষে একটু নিয়ম কানুনগুলো মনে করাই দেই ভাইয়া। আপনারা যারা ওরিয়েন্টেশন ক্লাসটা ঠিকমতো করেন নাই, অবশ্যই একটু কষ্ট করে ওরিয়েন্টেশন ক্লাস এবং স্পেশালি ওরিয়েন্টেশন ক্লাসের পরে দেয়া লিঙ্কগুলো ভালো মতো করে ফেলতে হবে। কোর্সের নিয়ম কানুন না জানলে কোর্সে খুব বেশি দিন টিকে থাকা যাবে না, আপনি ঝরে যাবেন। অ্যাসাইনমেন্টগুলো ভালো মতো করতে হবে, রিফান্ড পলিসিটা খুব ক্লিয়ারলি জানেন, আপনাকে ক্লাসগুলো করতে হবে, অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। সবকিছু করার পরে যদি আপনার জন্য সুইটেবল না হয়, ইউ উইল গেট দ্য রিফান্ড। ক্লাস যদি না করেন, বেড়াইতে আসেন, মনোযোগ দিয়ে না করেন, ইউ ক্যানট গেট দ্য রিফান্ড। ঠিক আছে? ব্যাপারটা এমন না যে আসলাম ভাল লাগে না চলে গেলাম, ভাই টাকা দিয়ে দেন, একদমই এরকম না। ঠিক আছে? আপনার যদি প্রোগ্রেস না হয়, ডেফিনেটলি যে এই কোর্সটা আপনার কাজে লাগবে না এরকমটা মনে হলে ডেফিনেটলি আপনাকে টাকা ফেরত দিয়ে দিব। ঠিক আছে? কিন্তু আপনি কাজে লাগাইতে চানই নাই, দেখতে আসছিলেন আমরা কি করি, বেড়াইতে আসছিলেন, এটার জন্য ইউ আর নট ওয়েলকাম। আচ্ছা, নেক্সট, এই অবশ্যই বা যেগুলো বলছি যেভাবে করে বলা আছে একটু পড়ে ফেলবেন। যেমন এই অ্যাসাইনমেন্টটা কিন্তু পেন্ডিং আছে, এই জায়গায় আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, রাইট? ওরিয়েন্টেশন ক্লাসের পরে, তাই কি না? ওরিয়েন্টেশন ক্লাসের পরে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, মনে আছে? যে জি এই ভাই। ক্লাসগুলো জি প্রত্যেকটা ভাই, জি করার ভাই। সময় কিছু নোট নিতে বলা হয়েছে, হ্যাঁ? জি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক মনে আছে। আছে। তো এটা এখনো জমা নিচ্ছি না, কারণ আমি বুঝছি তো অনেকে এখনো শেষ করতে পারেন নাই, বাট এটা যে আপনি হয়তো নেক্সট ক্লাসে জমা নিব, এর মধ্যে একটু শেষ করে ফেলেন। সেম ভাইয়া, ভোকাবুলারি ক্লাসটা ভালো মতো করবেন, ইন্ট্রোডাকশন টু ভোকাবুলারি যেটা, ওইখানে যেভাবে করে যা বলা আছে সেটা করবেন। ঠিক আছে? যারা নেক্সট ক্লাসের আগে, ভালো কথা, ভোকাবুলারি নেক্সট তোমাদের টপিক ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক ক্লাস শুরু হবে, তার আগে অবশ্যই এগুলো করে আসতে হবে। এই ভোকাবুলারি, এই ইন্ট্রোডাকশন টু ভোকাবুলারি, এটা মাস্ট করে আসতে হবে, ঠিক আছে? সময় পাচ্ছেন অন্তত 4 দিন, আজকে ক্লাসের পরেও 4 দিন সময় আছে, আমাদের এই ক্লাসটা সম্ভবত 25 তারিখে, ভোকাবুলারি 1 ক্লাসটা। সো আপনি তার আগে অবশ্যই জিনিসগুলো ভালো মতো করে আসবেন, ঠিক আছে? আর আজকে তো ম্যাথের এই যে জিনিসগুলো আলাপ করলাম, নিজের মতো করে ফেলবেন, অবশ্যই একটা নিজের খাতা বানিয়ে নেবেন আলাদা করে ম্যাথমেটিক্সের জন্য। বাংলা ইংলিশ দুই জায়গা থেকেই পড়তে হবে, ক্লিয়ার? জি ঠিক আছে? ভাই। কারণ পরীক্ষায় প্রশ্ন কিন্তু ইংলিশে আসবে, ইংলিশ যদি এখন থেকে না পড়েন, ডেভেলপমেন্ট কিন্তু হবে না, ঠিক আছে? জি ভাইয়া। বাংলা আর ইংলিশ বইয়ের মধ্যে স্লাইটলি ডিফারেন্স আছে, ওইটা পড়ার সময় নিজে মাথা খাটায় জিজ্ঞেস মানে বুঝে নিয়েন, ঠিক আছে? যেমন ধরেন আপনাকে ওইখানে বলছে 3 পেজ, ইংলিশ বইয়ে গিয়ে দেখবেন 3 পেজ না, ইংলিশ বইয়ে 4 পেজ, 4.5 পেজ, 5 পেজে চলে গেছে, তখন আপনি বলেন ভাইয়া এটা তো এই 5টা পড়ি নাই কেন, এটা তো ইংলিশ বইয়ে 5 নাম্বার পেজে ছিল তাই। মানে ডোন্ট বি দ্যাট মাচ ফুলিশ, ওকে? ঠিক আছে? জি ভাই। তাহলে আমার মনে হয় আমরা শেষ করতে পারি, রাইট?